চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় দুই আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম। যারা নতুন আসে তারা সালমানকে ফলো করতে পারে। আমি একজন রাজনীতিবিদ, আমি সালমান শাহর মা। আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যা যা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, এই তো সঁপে দিছিলাম। কোরআনের বিচারই হচ্ছে। সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা আম্মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না। ওই রড ওখানে গিয়ে আমি সব আল্লাহ ইমন, ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে পালাই দেয় তাহলে তো তুই মরে যাবি। আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। ২৯ বছর সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আবু সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনি জানেন অমর চিত্রনায়ক সালমান শাহ, যার মৃত্যুর প্রায় ২৯ বছর হয়ে গেছে। ২৯ বছর পরে এসে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ। আপনারা জানেন তার মৃত্যুকে কেন্দ্র করে নানান জল্পনা কল্পনা হয়েছিল। অনেকে বলেছিল তাকে মেরে ফেলা হয়েছে, আবার অনেকে বলতেছিল শেষ হয়েছে, পৃথিবী থেকে চলে গেছে। যদি আমরা গাইডলাইনের কারণে অনেক কথা এখানে বলতে পারতেছি না। এবার সে বিষয়টা নিয়ে বের হিসেবে বেশ কিছু চাঞ্চল্য করতে। আপনারা ইতিমধ্যে জানেন সালমান শাহর মৃত্যুকে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় 11 জনের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেটা নিয়ে বেশ কিছু তথ্য জানবো। অন্যদিকে সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে এবং তার পাশাপাশি বেশ কয়েকটা প্রতিবেদন দেখবে। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফুটেজ আজকের ভিডিওটা দেখলে ইতিমধ্যে অনেক তথ্য জানতে পারবেন। আর বেশি কথা নেই, আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা বেশি কথা নেই, আমরা এখানে একটু বিস্তারে দেখবো। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে। দর্শক, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একজন রাজনীতিবিদ, আমি সালমান শাহর মা। আমরা ভদ্র একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। যা যা বলতেছে এগুলি ঠিক না, যারা বলতেছে ওদের মতো আমরা না। একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, এই তো সঁপে দিছিলাম। কোরআনের বিচারই হচ্ছে। সিলেট আসবো শুক্রবারে, যেদিন মারা গেল ওই দিন আমার আগের দিন আমি ফোনে বলছি যে চল কয়টা দিন সিলেট আমার সাথে থেকে আসবি। বলছে শোনা আম্মা, আমি এখন মরারও সময় নাই, আমি যাইতে পারবো না। ওই রড ওখানে গিয়ে আমি সব আল্লাহ ইমন, ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে পালাই দেয় তাহলে তো তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে, তারপর উপরে উঠছে, রাত্রে মেরে ফেলছে। কিন্তু সোহান কি বলছে, শাবনূর গালে কামড় দিছে। আরে একটা কুত্তা এত পাবলিক মানুষের সামনে তার মালিকরে কামড় দিবে না? কোর্টের রায় হয়েছে 164 এর জবানবন্দিতে আমাদের ওই আসামি রিজভি, তার জবানবন্দিতে 164 এর যেটা রেকর্ড হয়েছে সেই রেকর্ডের কোর্টের নির্দেশ আছে ওই রেকর্ডটাকে এজহার করে যাতে মামলা দায়ের করা হয়। তো এর আগে যখন ইউডি মামলা করছিল তখন তো আমার হাজবেন্ডের নামে পুলিশ করেছিল তার নাম দিয়ে, সেটা তো আর অন্যান্য আসামি আছে। আর ওইখানে রিজভির সাক্ষীতে যারা আসামি আসছে তাদের নামগুলোই আছে, কিন্তু পরে তদন্তে আরো অনেকের নাম আসবে, আরো অনেক আসামি হবে, 100 খানেকের উপরে, 70-এর উপরে হবে। তো কারণ যারা জড়িত, যারা ফ্যামিলিতে আরো ছিল, চাকর কাজের লোক টোক ছিল, তারা আসবে, এফডিসির অনেক আসবে, যারা তার সাথে দুর্ব্যবহার করেছে আগে, আমাদের তদন্ত সংস্থা যারা আছেন, পিবিআই, মনোজ কুমার থেকে সবাই আসবে, আপনার সিআইডি, ডিবির যারা আগে তদন্ত করেছেন এবং প্রহসন করেছেন,
যারা মামলাকে আত্মহত্যা বানাবার চেষ্টা করেছেন তারা সবাই আসামি হবেন। তাহলে এতদিন আসলে মানে কেন এই এই তদন্তটা হলো না, বা যে আমরা দেখলাম লাস্ট সালমান শাহর সেই বাসায় পুলিশ গিয়েছে, তদন্ত করেছে, এতদিন কেন আসলে এটা তাহলে কিছুটা ধামা চাপা পড়ে ছিল, বা কারা এটার পিছনে ছিল আসলে? আপনার কি মনে হয় এতদিন তারা গেল না কেন, দেখালো না কেন, করলো না? এটা তো আমারও প্রশ্ন। আমার ঘরে ফোনের মধ্যে আমার ছেলে ঝুলে মরে গেছে, ওই দড়িটা ঝুলানো রয়ে গেল কতদিন পরে তাদেরকে বলে কয়ে একটা বাড়তি ফ্যান তো আর আমি নিয়ে আসতে পারবো না। তাদেরকে বলছি যে আমার ছেলের এটা এভিডেন্স, আমি ফ্যানটা খুলে এনেছি, এনে গোড়া থেকে তো জং পড়ে যাচ্ছে, এটা আছে, তারা তো সাক্ষী নেয়। পরে আমি না পিবিআই কে ডেকে এনে বাসায় পার্ট করে দেখালাম, তারা ফুল তুলে নিল, জিজ্ঞেস করলো, আমার আইও ছিল সিরাজ, তো তারাও তো পটে গেল। আমি তো জানতাম না, এত কষ্ট আমি করছি, কিন্তু তারা যে পয়সা খেয়ে বসে আছে আমি কিন্তু বিশ্বাস করি নাই, শুনেছি বিশ্বাস করি নাই। আমরা সালমান শাহর ভয়েস রেকর্ড দিয়েছি, রুবি আমার আসামি, সে রাজসাক্ষী হয়ে সে বলছে খুন করে সালমান শাহ খুন হয়েছে, সেটা দিয়েছি, সেটাকে তারা তো আক্কা করে নাই। তারা প্রভাবিত হয়েছে বড় খুন যারা করিয়েছে তাদের দ্বারা। এখন কারা তারা আমরা তো জানি না, একটু প্রশাসন বিচার করে বার করবে এখন কারা। যারা আজিজ মহম্মদ ভাই সালমান শাহকে থ্রেট দিয়েছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে, ফিল্ম করে নাই, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল, সেটা হলো ফিল্মের সিন্ডিকেটের ফিল্মের সবাই তখন আজিজ মহম্মদ ভাইয়ের পক্ষে যারা ছিল এরা সামনে মিলমেশ থাকলেও সালমান শাহর বিপক্ষেই কাজ করেছে, এবং সঙ্গে তার স্ত্রী, তার ফ্যামিলি, তার শাশুড়ি নাকি, এখন তো আমরা জানতে পারতেছি, আমি তো জানি না, আমরা তো ওগুলো জানি না। এবং আমার ইমন মরে যাবে এটা গুনাহ করেও, মারা গেছে দেখেও আমরা তো মারা জানি না, আমরা মারা গেছে জেনে তো যাই নাই। আমরা গেছি, সাবিনুরের অ্যাসিস্ট্যান্ট সেলিম ফোন করে বললো আমার হাজবেন্ড ওই বাসা থেকে আসতে, এসে 8 ঘন্টা হয় নাই, উনি বসছে খালি, আমরা সিলেট যাব, তখন ফোন আসলো, আমরা বেরোই গেলাম। কি হয়েছে আমরা তো মনে করছি যেটি করছে হয়তো ঘুম ফিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, কিন্তু মরে গেছে এটা কল্পনাও করি নাই, কারণ আমার ছেলে তো মরার কথা না। আগের দিন 5 সন্ধ্যা বেলা কথা হয়েছে আমার সাথে, 5টায় 11টা 12টায় বাবা ছেড়ে দিয়ে আসছে বাসায়, তো সেখানে জোয়ান ছেলে মরে যাবে কেমনে, আমি বা কেন চিন্তা করব সেটা। তো ঘরে ঢুকে কাউকে পাইলাম না, ঘরটা খালি, দরজা খোলা, দৌড়ে ঢুকলাম। একটা বার হইলো, ওই কয়দিন আগে আসছিল আমার বাসায় একটা ছেলে, ওর ডান্স ডিরেক্টর নজরুল, আমাকে বললো, আমি না তুমি কে, বলে যে আমি এফডিসি ডান্স ডিরেক্টর ভাইয়াকে নাচ শিখাইতাম ফিল্মের, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে জরুরি। আমি বললাম কি কথা? বলে আপনার ছেলের সম্বন্ধে কিছু কথা। তো আমি বসাইছি আমার লাউঞ্জ রুমে, বসে আমরা কথা বলতেছি, তো সে বলতেছে আপনার ছেলেরা বাঁচাইতে হইলে আপনি, বানি বলা শুরু করছে। ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড শোয়া ছিল, উনি উঠে আসছে কি জন্য, ওকে দেখে বলতেছে এই ড্রাগ এডিক্ট ছেলেটা এখানে আসছে কেন? তো আমি বললাম এরকম বলতেছে। বলে কি বলে এইসব, আমার ছেলে মা মরে যাবে কেন, যা বার করে দিছে। ও সিঁড়ি দিয়ে যখন নামার সময় বললাম, আম্মা আপনি কথাগুলো শুনলেন না, আপনি কিন্তু ভাইয়ারে বাঁচাইতে পারবেন না। এই কথাটা আমাকে মনোয়ারাও বলছে মাসখানেক আগে, ভাইয়ারে বাঁচাইতে হলে ওরা শুটিং এ গেছে, আমার কাছে পাখি কতগুলা ছিল ওগুলা রেখে যাইতো আমার বাসায়, আর কাজের বুয়াটা আমার বাসায় রেখে গেছে, তখন বলছিল। তো আমি বলছি এবার মনোয়ারা তোমাদের বান্দিয়ানার স্বভাব গেল না, তুমি বউর পিছনে লাগাইতে আসছো আমার কাছে। তখন বলছে আম্মা আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে না, ভাইয়াকে ভাবিকে আপনার কাছে নিয়ে আসেন, নাইলে বাঁচাইতে পারবেন না ভাইয়ারে। তো যখন উঠলাম ওই বাসায়, তখন দেখি ওই নজরুল শেখ খালিগা, একটা জিন্সের প্যান্ট গুটানো হাঁটুর নিচ পর্যন্ত, কান্দে একটা ভিজা লাল গামছা, আর কোলে ওই ডলির ছেলে, ছোট বাচ্চাটা, যেটা আমার কাছে আকরানি ছিল, ওটা সামিরার মার বাসায় নিয়ে গেছিল বাগাইয়া, ওই খুনের আগের দিন আসছে ঢাকায়। তো ও ঢাকায় আসছে কেন লন্ডন চিটাগাং থেকে? ও তো লুকানো ছিল এতদিন এটা। তারপরে ঘরের মধ্যে একটা মানুষ, সামিরাকেও দেখলাম না, কাউকে দেখলাম না, খালি কিচেনের মধ্যে একটা আওয়াজ শুনছি যে টুকটাক শব্দ হচ্ছে। যখন ইমনকে নিয়ে আমরা বিছনা থেকে, আবুল পালাই গেল, তেল দেওয়াতে ছিল, ডাক্তার আনতেছে বলে আর আসলো না ফিরত। একটা লোক বসা ছিল খাটের উপরে, উঁচা লম্বা 6 ফিট, কালো, একটু ভীম ধরনের বিকট, আমরা চিনি না ওকে। আমরা ঢোকার পরে লোকটা বের হয়ে চলে গেছে, আর মনে হয় পার্লারের একটা মেয়ে, দুজনে আবুল আর ওই মেয়েটা তেল দিচ্ছিল, ওরা আমরা ঢুকছি পরে ঢুকে চলে গেল। এখন আমরা কি করব? আমি যখন দেখলাম আমার ছেলে নীল হয়ে যাচ্ছে, নখ, তারপরে ঠোঁট, আমি বললাম এখানে ডাক্তার, বলে আবুল ডাক্তার আনতে গেছে। আবুল আর আসেই না, আজ পর্যন্ত দেখি নাই আবুলকে। 9 দিন পরে তার ঘর যখন খুলছিল, তখন ওই সামিরার বাপ মার সাথে দেখছিলাম ওই বাসায়। মাকে কিন্তু খুব সুন্দর ভাবে তারা রাখছে, মাকে কিছুতে আনে নাই।
ওর মা এখন তো রিজভির সাক্ষীতেই আসছে, তার মারই প্ররোচনা এগুলা হয়েছে, বাপও ছিল, সবাই ইনভলভ। ওইখানে আবুলকে শুনছি 9 দিন পরে বলতে, যখন পুলিশ আমাদের বাসা সার্চ করতেছে, সব রেকর্ড করতেছে, আবুল বলতেছিল সামিরার বাবাকে যে স্যার আপনি এটা কি করলেন, কাঁদতেছে, বলতেছে আমাকে কইছিলেন না আপনারা আমার বাঁচাই দিবেন। তখন উনি বলছে চুপ কর। পরে শুনছি যে তাকে 70,000 টাকা দিয়ে তাকে কি গরুর খাবার না কি একটা করে দেওয়া হয়েছে। আমার ঘরের চাকর চাকরানি সবাই গেল কোথায়? আমার ছেলের ঘর মানে আমার ঘর, এরা গেল কোথায়? আর আমার আয়ত্তে থাকার কথা না? জি। এরা তো সব আচ্ছা, জাতের কাছে। আরেকটা বিষয় আমি জানতে চাই, তাদের বোন সেটি হচ্ছে যে সামিরার সাথে কি আসলে সালমান শাহ যখন নায়িকাদের সাথে যেমন মৌসুমীর সাথে কিংবা হচ্ছে শাবনূরের সাথে যখন জুটি হতেন বা হয়ে কাজ করতেন, এগুলো কি কোনো কারণে সামিরা জেলাসি ছিল আপনার কাছে মনে হয়? কখন আপনি টের পেয়েছিলেন এরকম বিষয়? অবশ্যই ছিল। একটা ঘটনা আমি বলি, এটা বোধহয় কাউকেই বলি নাই। সিলেট গেলাম আমরা, ওই মাঝখানে আমি তো সপ্তাহে সিলেট যেতাম, আমার নির্বাচনী এলাকা ওইটা মৌলভীবাজার, ওখানে গেছি আমরা। তো ঈদের সময় সামিরা, ঈদের সময় ওখানে সব পলিটিক্যাল লোক, আমার এরিয়ার লোকজন থাকে, আমি সেখানে কুরবানি করছি। তো ঈদের আগের দিন ইমন যাওয়ার কথা, আগের দিন যায় নাই, সকালে রওনা দিতে তারা দুপুরে বিকালে গেছে আমার বাসায়। তো ওইখানে যাওয়ার আগে আমি সিলেট চলে গেছিলাম। সিলেট থেকে আসার পথে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার গাড়ি হয়ে। তো আমরা বাসায় আসছি, এটা শুনে ইমন তো সকালে রওনা দিয়ে পৌঁছাইছে বাসায়। তো যাই হোক, পৌঁছার পরে গাড়িটাই তুলে আমরা রওনা দিয়েছি। তো আমরা আসতেছি, যেমন ইমনের আব্বার সামনে, পিছনে সারান, আমি আর সামিরা, 3 জন বসা। তো ফেরিঘাটে এইসব জায়গায় আটকায়। তো আটকাইলে তো সালমান শাহকে দেখতেছে, চিনে, আমাকেও চিনে, এরা গাড়ি ভিড় করে যাচ্ছে। তো কেউ আমাকে বলতেছে যে শাবানা, ববিতা, এরকম মানুষ তো চিনে না, সাধারণ মানুষ। ওই গাড়িতে ঝগড়া লেগে গেছে। ওকে শাবানা বলছে বলে আইডি ঝগড়া সালমান শাহর সাথে, হ্যাঁ আমার এই বলছে, ওই বলছে। তখন না পেরে সে বলছে কোথাও তুমি আমার সাথে আর যাবা না, তোমাকে শাবানা বলে, শাবানা কি ফেলনা মানুষ, এরকম বলছে। কথায় ঝগড়া, মৌসুমী নায়িকা এটা নিয়ে ওইটা নিয়ে, হ্যাঁ অবশ্যই ঝগড়া হইতো ওইগুলো নিয়ে। এটা তো আমি কেন, ওদের সাথে যারা আছে তারাই তো বলতেছে। আচ্ছা, আপনার কাছে কি খালি মনে হয় জেলাসি না, স্বাধীনতা। আপনার কাছে মনে হয় কি যে আসলে এই বিষয়গুলো নিয়েই আসলে সালমান শাহ বা সামিরার মধ্যে কোনো ধরনের ঝামেলার যে এরকম কিছু হতে পারে? আমরা প্রথম আসছে যে আসার পর থেকেই সামিরা, এরা ফ্যামিলিটাই ওই রকম, এরা বেশি স্বাধীন এবং বেশি এরা সংসারী না। কিন্তু আমার কাছে ছিল বলে, আমার কাছে থাকলে হয়তো বা এতটা হইতো না। ঘর সংসার করতো, বদলে যাইতো। আমার ইচ্ছা ছিল যে এটাই বদলে যাইতো, আমরা যেরকম ঘর সংসার করি। আমি তো রাজনীতিও করছি, যাওয়ার আগে কোনোখানে মিটিং এ গেছি, আমার ছেলে, আমার ইমন আমার সঙ্গে নোয়াখালী গেছে, 3 দিন 4 দিন থাকছি আমরা। আমার ছেলে অনেক জায়গায় আমার সাথে শুটিং এ গেছে। এখন বলতে গিয়ে তারা প্রমাণ করাইতে চায় আমার ছেলে আমার রাজনীতি পছন্দ করতো না। ছি 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 ছি, কি বাজে কথা। আমার ছেলে, আমি যখন মিটিং এ থাকতাম, আমি তো রাতে কোনোখানে যাওয়া পড়তো না। মিটিং এ 5টার আগে শেষ, আমার হাজবেন্ড অফিস থেকে আসার আগে আমি ঘরে চলে আসতাম। আমার হাজবেন্ড আমার সঙ্গে মিছিলে পর্যন্ত গেছে, মিটিং এ সবখানে গাড়ি নিয়ে, সেই গাড়ি চালাতো যখন মিটিং এ যেতাম আমি। আর বড় দূরে কোথাও গেলে ড্রাইভার যেত। আমার যে কোনো একটা বাচ্চা থাকতো, আমার পলিটিক্যাল, আমার যারা জুনিয়র আছে তারা আমার সাথে থাকতো। তো আমার এখন চরিত্র খারাপ, রাজনীতি কি চরিত্র খারাপরা করে না শিক্ষিত জনরা করে? আমরা শিক্ষিত, একটা ভদ্র স্ট্যাটাস আমাদের। সামিরাদের মতো ওই নাপিত ব্যবসায়ী, আমরা চুল কাটার ব্যবসা করে না। যারা পার্লার ব্যবসায়ী, এরা অধিকাংশই তো অন্যরকম। যারা প্রভাবিত, যারা সম্ভ্রান্ত ফ্যামিলির কিছু মানুষ আছে, তারা ভিন্ন জিনিস। কিন্তু এই মেয়েটা আমাকে ছোট করার জন্য যা যা দরকার, সে বলে ইমন নাকি আম্মা ডাকতো না, সে ডলি জহুর আন্টি বলছে। কি ডলি জহুর আন্টি কেউ বলাইছে? এরা তো আজিজ মহব্বের লোক। ও যদি আম্মা ডাকতো না, তাহলে তুমি সামিরা আম্মা ডাকছো কেমনে আমাকে? ইমন যদি ডাকতো না, আমার প্রশ্ন এখানে। এটা বলে কি করলো? এটা বলার কারণ আমাকে ছোট করা না, সালমান শাহকে ছোট করা হচ্ছে। সালমান শাহকেই এরোগেন্ট, বেয়াদব একটা প্রমাণ করা হইলো। এদিকে ভালোবাসা দেখাইয়া যে আমাকে আম্মা ডাকতো, আম্মু আম্মু, আর এদিকে দেখাচ্ছে যে ছেলেটা বেয়াদব ছিল বা তার মানেই মা ডাকতো না। এটাই তো না, বুঝতে পারছো? এটা মানে সালমান শাহর বিয়ের পরে সামিরা বা সালমান শাহ আপনাদের সাথে না থেকে আলাদা কেন থাকতো? এটা কি সামিরার জন্য নাকি মানে অন্য কোনো কারণে? অন্য কি কারণ থাকতে পারে? সামিরের কারণেই। আমার কাছে ছিল ডেইলি বিকালে ইমন শুটিং থেকে আসলে ঝগড়া হইতো। শুটিং এ যাওয়ার আগে রাগারাগি ঝগড়া, যাকে ওদের রুমে বসলেই তারা ঝগড়া হইতো। কোন সময় গল্প করতে দেখি নাই। আমাদের ইচ্ছা ছিল কিছুদিন তারা একসঙ্গে থাকলে আমরা আবার বিয়ে শাদীকে আগুল দিয়ে ডেকে করে আমরা কাজী ডেকে আমরা অনুষ্ঠান করে রিসিভ করব। কিন্তু সেটার হয়নি। তার মা বাবা একটা রিসিপশন করলো চিটাগাঙে, আমাদের নামও দেয় নাই কার্ডে, দোয়া দাও তো করে নাই। সম্ভবত ভাবে আমি যাইনি, সালমানও যাইতে চাইছিল না। পরে ওর বাবা, আমরা বলছি না, তুমি বিয়ে করছো, তোমাকে যাইতে হবে। বাসা আলাদা করার সময় সালমান বলছিল না, আমি আলাদা বাসায় যাবো না, আমি ওকে ডিভোর্স করব। তখন আমরা বলছি তুমি বিয়ে করছো, সংসার করতে হবে তোমার।
তুমি যাও। একটা কোরআন হাতে দিয়েছিলাম স্বামীরা, কোরআন হাতে দিয়ে বলছিলাম যাও, তোমার হাতে আমার ছেলেকে সঁপে দিলাম, এই তো সঁপে দিছিলাম। এই কোরআনের বিচারই হচ্ছে, দেখাচ্ছে আল্লাহ। আমি এটা কিন্তু বলছিলাম রে, ইমন যখন তার ঘরে উপরে উঠে আমাকে দেখায়, ঘরটা দেখায় যে ড্রেসিং রুমে তারা ওকে মারছে, ওই গ্লাস কিন্তু খোলা, ওখানে রড নাই, দেখো ঘরে গেলে ওই রড, ওখানে গিয়ে আমি বললাম আল্লাহ রে, ইমন ও যেভাবে ঝগড়া করে, ও যদি তোরে ধাক্কা মেরে পালাই রে, তাহলে তো তুই মরে যাবি। ওই রুমেই তো মারলো তাকে। 29 বছর ওরা প্রভাব খাটাইয়া আমার মামলাকে, যেখানে মামলা গেছে সেখানে তারা পয়সা দিছে, খাটাইছে, তারা সব এক হয়ে গেছে, হয়ে গিয়ে রাষ্ট্র আমার বিপক্ষে গেছে, গিয়ে কোটি কোটি টাকা তারা খাইছে, খাচ্ছে, এখনো তারা ওইটাই চলতেছে। সে কিন্তু আল্লাহর হুকুমে দেশটা স্বাধীন হয়েছে, প্রভাব মুক্ত হয়েছে। আমি জানতাম না সেদিন রায় হবে। আমি কি জিজ্ঞেস করছি, যেদিন বলছে যে প্রথম একদিন আমার ভাইকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি, সে অ্যাটেন্ড করছে, সেকেন্ড একটা ডেট পড়ছে, আমি জীবনেও ভাবি নাই ওই দিন রায় হবে আর এই রায় হবে। আমি তো নিরাশ হয়ে বসে আছি যে আবার ওই দিনও আবার ডেট পড়বে বা কিছু একটা হবে, কিন্তু অভাবিত ভাবে যেখানে জজ সাহেব পড়ছেন, দেখছেন, ওই দিন রায় দিয়ে সে নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে ওই দিন মক্সি আরো কয়টা ডেট পড়বে, এভাবে কি হয়ে যায় এটা চিন্তাও করি নাই। শুনছি আমি রায় দেওয়া হবে, তা আমি জিজ্ঞেস করলাম কিসের রায় এত তাড়াতাড়ি দিয়ে দিবে, কারণ বিগত দিনে তো আমরা ভুগছি, কত যে আমি কোর্টের বারান্দায় আমি ঘুরছি, কত সিকিউরিটি প্রবলেমে ঘুরছি, কত কত থ্রেট আমাকে দেওয়া হয়েছে কোর্টে। আজিজ মহোদয়ের লোক দিয়ে, আজিজ মহোদয়ের উকিল ছিল ওখানে, আমাকে ফলো করতেছিল, ওর লোকজন আমাকে ফলো করতেছিল, কিন্তু আল্লাহর রহমত সবসময় আমার সঙ্গে কোর্টের 60-70 জন, 30-40 জন উকিল আমার সঙ্গে থাকতো। তা আমরা কোর্টে উঠছে জানলে তারা চলে আসতো। কিন্তু আমার দেশে এখনো কিন্তু মামলাটা নষ্ট করার চেষ্টা চলতেছে। ওই যে ডলি জহুর, তারপরে দেবী গাফফার, তারপর সামিরা, এরা সবাই মিলে আমার বিরুদ্ধে, ডন, আমার চারিত্রিক, আমার গায়ে নাকি সামিরা বলছে, সালমান ডন বলছে, সালমান শাহ বলে আমার গায়ে হাত তুলছে, মারছে, ডন দেখছে। তো বাস তাকফার আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, ডন কোনোদিন আমার বাসায় আসে নাই গ্রিন রোডে। সামিরার বাসা তো যাইতোই। আমার সাথে একদিন সিলেট মিটিং এ দেখা হয়েছে, ডনকে দেখলাম ওই দিন। একদিন ইমন গেছিল ইমনের সাথে, আর ডন বলতেছে আমাকে ইমন গায়ে হাত তুলছে, সে নাকি দেখছে। তো বাস তাকফার আল্লাহ, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে কিয়ামতের দিন। আমার ছেলে চোখ তুলে তাকাইতো না আমার দিকে। আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। 29 বছর, সময়ের ধুলায় প্রায় চাপা পড়ে যাওয়া এক মহাতারকার অন্তর্ধান রহস্য। প্রশ্নটা বাংলাদেশের কোটি ভক্তের মনে আজও এক দগধগে ঘা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল? দশকের পর দশক ধরে আইনি মরপ্যাচ, তদন্ত আর পাল্টা তদন্তের গোলকধাঁধা পেরিয়ে অবশেষে যেন সেই রহস্যের জট খোলার এক নতুন দরজা খুলে গেল। আদালতের এক যুগান্তকারী আদেশে অপমৃত্যুর মামলাটি এখন পুরোদস্তুর হত্যা মামলা, আর অভিযুক্তের তালিকায় সেই সব পরিচিত নাম যারা এতদিন ছিলেন সন্দেহের ছায়ায়। কেন 29 বছর পরেই মোড়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে সালমানের মা নীলা চৌধুরীর অদম্য আইনি লড়াইয়ের দিকে। সর্বশেষ 2020 সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছিল সালমান শাহ খুন হননি। পারিবারিক কলহ এবং শাবনুরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতার কারণে সবাই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা দেখে আশা করি আজকের ভিডিওটি সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। দেখাবো অন্য কোনো চাঞ্চল্যকর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।